হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এখন আমার কমেন্ট বক্সে শুধু একটি কমেন্ট, আপু তুমি কেন নিউ ড্রামা দিচ্ছ না? অনেকেই জানে আমার এক্সাম চলছে, এর জন্যই আমি নিউ ভিডিও তৈরি করতে পারছি না। তবে মাঝে মাঝে দুই একটি আমি তৈরি করে পোস্ট করছি, আর বাকি সবগুলোই পুরনো। কেউ কেউ জিজ্ঞেস করছে পুরনো ড্রামা কেন দিচ্ছ। আসলে তোমাদের মাঝেই কেউ কেউ কমেন্ট করে আপু ওই ড্রামাগুলো আবারও দাও, যেগুলো কিনা ডিলিট হয়ে গেছে, এই কারণে ওইগুলো দেওয়া। আর হ্যাঁ, আর মাত্র 3টে এক্সাম, এরপরে আমি এই চ্যানেলেও নিউ নিউ ড্রামা নিয়ে আসবো, যেগুলো হিস্টোরিক্যাল ড্রামা হবে। তাই এই কয়েকদিন একটু ওয়েট করো। এখন তাহলে আমি শুরু করি। আগের পার্টে লু বলেছিল আমি কেন তোমার কথা শুনবো। এটা বলার সময় তার চোখ ইয়ানের হাতের দিকে যায়, যেখান থেকে ব্লিডিং হচ্ছিল। লু তাই তাড়াতাড়ি ইয়ানকে হসপিটালের ভেতরে নিয়ে যেতে লাগে। ইয়ান তখন বলে তুমি খুবই স্ট্রেঞ্জ, তুমি তো আমাকে অনেক ঘৃণা করো, তাহলে মাঝে মাঝে তুমি আমার এত কেয়ার কেন করো? লু তখন বলে আমি এর জন্যই তোমার কেয়ার করি যাতে তুমি তাড়াতাড়ি মারা না যাও, কারণ তোমাকে তো আরো টর্চার সহ্য করতে হবে। নেক্সট সিনে জিয়ান ইয়ানের কেয়ার করছিল। ইয়ান তখন তার কাছে মাপ চাই, কারণ তার জন্যই জিয়ানকে এত সাফার করতে হচ্ছে। জিয়ান তখন জিজ্ঞেস করে লু কি তোমাকে ডিভোর্স দিবে? ইয়ান তখন বলে আমার মনে হয় না। জিয়ান তখন বলে এটা নিয়ে আমাদের কিছু একটা প্ল্যান করতে হবে। ইয়ান তখন তার মমের হার্ট ট্রান্সপ্ল্যান্টের ব্যাপারে জিজ্ঞেস করে। জিয়ান তখন বলে এখনো তো কিছু হয়নি, তবে আমি যথাসাধ্য চেষ্টা করছি। একটু পরে ইয়ানের কাছে তার বাবা আসে। ইয়ান যখন জিজ্ঞেস করে আপনি এখানে কি করছেন, বাবা তখন বলে তুমি তো জানো তোমার ব্রাদারের থেকে লুয়ের গাড়িতে হিট হয়েছে, লো তো এতে আমাদের পেছনে পড়ে গেছে, সে এবার তোমার ব্রাদারকে পুলিশের হাতে তুলে দিতে চাচ্ছে। তুমি তোমার হাজবেন্ডকে বলে সবকিছু হ্যান্ডেল করো, আর তুমি যদি এমনটা না করো তাহলে কিন্তু আমি তোমার মমের হার্ট ট্রান্সপ্ল্যান্ট বন্ধ করে দেব। ইয়ান তখন বলে আমার মমকে নিয়ে থ্রেট দিয়ে আপনারা এই বিয়েটা করতে আমাকে বাধ্য করেছিলেন, আমি আর আপনাদের কোনো কথাই শুনবো না, আমি লুকে ডিভোর্স দিয়ে দেব, তারপর আমার মমের ট্রিটমেন্ট আমি নিজের মতো করে নিব। বাবা এটা শুনে তাকে স্ল্যাপ মারতে গেলে লু এসে তাকে আটকে নেয়। লু এবার ইয়ানকে একটা স্যুপ খেতে দেয়। ইয়ান তো স্যুপটা খায় না। লু তখন বলে তুমি যদি স্যুপটা না খাও তাহলে আমি তোমার মমকে হসপিটাল থেকে বের করে দেব। ইয়ান এটা শুনে তাড়াতাড়ি স্যুপটা খেয়ে নেয়। লু এবার মেয়েটকে ডেকে বলে তুমি ইয়ানের খুব ভালোভাবে কেয়ার করবে। কিছুদিন পর ইয়ানের ডিসচার্জ হয়ে যায়। আর এদিকে বাইরের রিপোর্টাররা বলছিল শ্যান ফ্যামিলি হিট অ্যান্ড রান কেসে ধরা পড়েছে। স্টেপ মাদার তখন ওই রিপোর্টারদের নিউজ করতে নিষেধ করছিল। রিপোর্টাররা যখন ওনার কথা শুনছিল না, তখন উনি সকল ব্লেম ইয়ানের উপর দিয়ে দেয়। এদিকে সেক্রেটারি লুকে বলে আপনি কি এটা হ্যান্ডেল করতে যাবেন? লু তখন বলে না, এদেরকে সাফার করতে দাও। ইয়ান যখন বাইরে বের হয় তখন স্টেপ মাদার তাকে রিকোয়েস্ট করতে থাকে যাতে এই সকল ব্লেম সে নিজের উপর নিয়ে নেয়। ইয়ান তখন বলে আমি আপনার ছেলেকে কোনো হেল্প করতে পারবো না, আপনি আমার মমকে ইউজ করে আমাকে দিয়ে অনেক কিছু করিয়ে নিয়েছেন। স্টেপ মাদার এটা শুনে রেগে তাকে ধাক্কা দেয়, ফলে ইয়ান অনেকটাই ব্যথা পায়। লু যখন কার থেকে এটা দেখে তখন দৌড়ে ইয়ানের কাছে আসে। ইয়ান তখন বলে এবার তো তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। লু তখন বলে তুমি এখনো ডিভোর্স নিয়ে ভেবে যাচ্ছ? তুমি তো নিচে পড়ে গেছো, তোমার কি পেইন হচ্ছে না? চলো আমি তোমাকে কোথাও নিয়ে যেতে চাই। সে এবার ইয়ানকে তার মমের সঙ্গে দেখা করতে আনে। ইয়ান তখন বলে আমার মমের এই অবস্থা কিভাবে হলো? লু তখন বলে তোমার মমের হার্ট সার্জারির সকল প্রসেস কমপ্লিট হয়েছে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি তার মেডিকেল ট্রিটমেন্ট বন্ধ করে দেব। ইয়ান তখন বলে তুমি আমাকে ছেড়ে কেন দিচ্ছ না? লু এটা শুনে রেগে তাকে বাসায় আনে। ইয়ান তখন বলে আমাকে ছেড়ে দাও। লু তখন বলে তোমার মতো ডার্টি ওম্যানকে আমি কি টাচ করব? এটা বলেই কিন্তু তাকে কিস করে নেয়। ইয়ান তখন তাকে বাইট করে দেয়। লু তখন আবারও তার ক্লোজ হয়ে বলে শাওয়া নিজের বেবিকে হারিয়েছে, এজন্য তোমাকেও এবার তোমার বেবিটা অ্যাবর্ট করতে হবে। আর তুমি তো বাইরে ছেলেদের সঙ্গে ফ্লার্ট করে বেড়াও, তাহলে তুমি কিভাবে নিজের হাজব্যান্ডকে রিজেক্ট করতে পারো? ইয়ান তখন বলে তুমি আমাকে টাচ করবে না, আমি তোমাকে একদমই লাইক করি না। লু এটা শুনে তার মেয়েটকে ডেকে বলে এ আমার পারমিশন ছাড়া বাসার বাইরে যাবে না, আর তার খাওয়া দাওয়া সকল কিছু বন্ধ। এদিকে শাওয়া কিছু একটা ভেবে কাউকে ফোন করে বলে আমাকে ইয়ানের মমের ওয়ার্ড নাম্বার বলো, আমার ওনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। এদিকে ইয়ান নিজেকে ভেতর থেকে লক করে দেয়। মেয়েট তখন বলে আপনি নিজেকে লক করবেন না, স্যারের রাগ কমলে সবকিছু ঠিক হয়ে যাবে। ইয়ান তখন বলে আপনি প্লিজ জিয়ানকে ফোন দিবেন, আমি তার নাম্বারটা আপনাকে দিচ্ছি। মেয়েট তখন তার কথা শুনে জিয়ানকে ফোন দেয়। জিয়ান যখন শুনে ইয়ান 3 দিন হলো কিছু খায়নি, তখন সে দৌড়ে এখানে আসে। লো এর মধ্যে বাসায় এসেছে। জিয়ান তো লুকে দেখে একটা ঘুষি দিয়ে বলে তুমি কেমন হাজবেন্ড? লু তখন বলে ইয়ান বাঁচলো কি মরলো এতে আমার কোনো যায় আসে না। জিয়ান এটা শুনে দৌড়ে ইয়ানের কাছে গিয়ে বলে তুমি কি ঠিক আছো?
লুও তখন ভেতরে আসলে ইয়ান বলে, তুমি কি দেখতে এসেছো আমি বেঁচে আছি কি মারা গেছি? জিয়ান ইয়ানকে নিয়ে বাইরে যেতে লাগে। লু তখন তাদেরকে থামিয়ে বলে, আমি তোমাকে আটকে রেখেছিলাম যাতে তুমি অ্যানাদার ম্যানের কাছে যেতে না পারো, তবে এখন তো তুমি সেটাই করছো। জিয়ান তখন তাকে আটকাতে আসলে লু তাকে ধাক্কা দেয়। ইয়ান তখন বলতে থাকে, আমি মারা যেতে চাই। এটা বলতে বলতে সে জ্ঞান হারায়। লু তখন তাকে হসপিটালে নিয়ে আসে। হসপিটালে গ্র্যান্ডফাদার লুকে মেরে বলে, ইয়ান 3 দিন হলো কিছুই খায়নি, তুমি কেমন হাজবেন্ড? আমার হয়তো সত্যিই ইয়ানের সঙ্গে তোমার বিয়েটা দেওয়া ভুল হয়েছে। ইয়ান তখন ওইখানে এসে নীল ডাউন হয়ে গ্র্যান্ডফাদারকে বলে, গ্র্যান্ডপা এই বিয়েটা আমার ইচ্ছাতে হয়নি, আমি এখন ডিভোর্স চাই। গ্র্যান্ডপা তখন বলে, আমি সবকিছুই বুঝতে পারছি, তুমি তাড়াতাড়ি উঠে পড়ো। ইয়ান তখন বলে, না, আপনি আমাকে কথা দিন আপনি আমাদের ডিভোর্স করিয়ে দিবেন, আমি যে কোনোভাবে এই বাসা থেকে বের হতে চাই। লু তখন বলে, ডিভোর্স ইম্পসিবল। ইয়ান তখন তার পা ধরে বলে, আমি তোমার থেকে ডিভোর্স চাই, তুমি যদি আমাকে ডিভোর্স দিয়ে দাও তাহলে আমি তোমার লাইফ আর কখনো ফিরে আসবো না। লু তখন তার হাত ধরে নেয়। গ্র্যান্ডপা তখন বলে, ইয়ানকে ছেড়ে দাও। লু তখন বলে, এটা আমাদের হাজবেন্ড ওয়াইফের ব্যাপার, ভালো হবে আপনি যদি এর মধ্যে কথা না বলেন। জিয়ান এবার ইয়ানের কাছে এসে একটা ভিডিও দেখাই যেখানে ইয়ানের মা রোড টপ থেকে লাফ দেওয়ার ট্রাই করছিল। ইয়ান যখন ওইখানে যায় তখন মম কান্না করতে করতে ক্ষমা চাইতে থাকে, কারণ ওনার জন্যই তো ইয়ানের লাইফটা এতটা টাফ হয়ে গেছে আর তাকে এত সাফারও করতে হচ্ছে। উনি এবার ইয়ানকে বলে, তুমি এই ছেলের থেকে ডিভোর্স নিয়ে নিও আর তোমার লাইফটা খুশি খুশি স্পেন্ড করো। এটা বলেই উনি লাফ দেয়। ইয়ান তো এটা দেখে পুরো পাগল হয়ে যায়, কারণ যে মমের জন্য সে এত কিছু সাফার করলো সেই মমি কিনা আজ নেই, সে এবার আর কার জন্য বাঁচবে? তার কাছে তো এখন বেঁচে থাকার মতো কোনো মোটিভও নেই। লু এখানে তাকে সামলানোর ট্রাই করলে ইয়ান তার কলার ধরে বলে, তুমি তো বলেছিলে তুমি আমার মমের কেয়ার করবে, তাহলে আমার মম এমনটা কেন করলো? এই সকল কিছুই তোমার জন্যই হয়েছে, এখন আমার মম আমার কাছে নেই। সে তো এখানে কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলে। নেক্সট সিনে ইয়ান তার মমের ফটোর কাছে বসে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনার ট্রিটমেন্টটাও ভালোভাবে করতে পারিনি আর আমার জন্যই আপনাকে এত তাড়াতাড়ি মারা যেতে হলো। লু এবার ফ্লাওয়ার নিয়ে এসে ইয়ানের মমের ফটোর সামনে বলে, আমি ফিউচারে ইয়ানের খেয়াল রাখবো। ইয়ান এটা শুনে তাকে ধাক্কা দিয়ে বলে, তুমি আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী। লু তখন তাকে কাম ডাউন করার ট্রাই করে। ইয়ান তবুও না থামলে লু বলে, অনেক হয়েছে। জিয়ান তখন লুকে ঘুষি দিয়ে বলে, তুমি আন্টিকে মেরে ফেলেছো। লুও তখন জিয়ানকে ঘুষি দিয়ে বলে, তুমি তাহলে ইয়ানের বেবির পাপা? জিয়ান তখন লুয়ের কলার ধরে বলে, তুমি ইয়ানকে কিভাবে ফেম করতে পারো? ইয়ানের সঙ্গে যা কিছুই হয়েছে সেগুলো তার সঙ্গে ফোর্স করে করা হয়েছে। লু তখন বলে, এ তাহলে এক্সপ্লেন কেন করেনি? এর কাছে কি কোনো এভিডেন্স আছে? ইয়ান তখন জিয়ানকে আটকে বলে, তুমি একে কিছু বলো না, এর কোনো কিছুতেই ট্রাস্ট হবে না, তার হার্টে তো এখন শুধু শাওয়াই আছে, তাই সে শুধু তার কথাতেই বিলিভ করবে। জিয়ান তখন বলে, আমি সকল এভিডেন্স কালেক্ট করে অবশ্যই তোমাকে দেখাবো, তখন তুমি রিগ্রেট ফিল করা ছাড়া আর কিছুই করতে পারবে না। লু এটা শুনে তার লোকদের ডেকে বলে, জিয়ানকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাও আর তাকে এমন জায়গায় সেন্ড করবে যেখান থেকে সে আর ফিরে আসতে পারবে না। ইয়ান তখন বারবার লুকে এমনটা করতে নিষেধ করে। লু এতে তার হাত ধরে ফেললে সে বলতে থাকে, যা কিছুই হয়েছে আমাদের দুজনের মধ্যে হয়েছে, তাই তাকে প্লিজ হার্ট করবে না। আর তুমি আমাকে একটু বিলিভ করো, আমাদের মধ্যে সেই রকম কোনো রিলেশনই নেই, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, প্লিজ তাকে ছেড়ে দাও, তুমি যেটা বলবে আমি সেটা করতেই রাজি আছি। লু তখন বলে, ওকে, তুমি যদি সারা জীবন আমার সঙ্গে থাকো তাহলে আমি এটা ভেবে দেখব। ইয়ান তখন বলে, ওকে, তুমি তাকে ছেড়ে দাও, আমি তোমাকে কখনো ডিভোর্স দেব না। জিয়ান তখন বারবার বলতে থাকে, তুমি তার সঙ্গে যেও না, সে তোমাকে শেষ করে দিবে। তবে ইয়ান তার কোনো কথাই শুনে না। লু এবার ইয়ানকে নিয়ে বাসায় চলে আসে। এর মধ্যে শাওয়াও এখানে আসে। ইয়ান তখন শাওয়াকে বলে, তুমি এখানে কি করছো? লু তখন বলে, এটা আমার বাড়ি, এখানে কে আসবে না আসবে সেটা আমি দেখবো, এটা বলার তুমি কে? ইয়ান তখন বলে, তুমি তাহলে আমাকে এর জন্যই এনেছো যাতে আমি তোমাদের রোম্যান্স দেখতে পারি? তাহলে এটাই ভালো হবে, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিই, তারপর তুমি শাওয়াকে নিজের ওয়াইফের পজিশনটা দিও। শাওয়া তখন ইয়ানকে নিচু দেখানোর জন্য বলে, তোমার ভাইয়ের জন্যই আমার বেবিটা অ্যাবর্ট হয়ে গেছে, তুমি তো জানতেই তোমার ভাইয়ের কাছে ড্রাইভিং লাইসেন্স নেই, তাহলে তুমি কেন তাকে কার ড্রাইভিং করতে দিয়েছো? লু তখন বলে, তুমি এগুলো নিয়ে টেনশন করো না, আমি তোমার বেবির অবশ্যই জাস্টিস করব, আমি এমন ব্যবস্থা করব যাতে স্যাং সারা জীবন জেলেই পচে। ইয়ান তখন বলে, তুমি এটা কিভাবে করতে পারো? তুমি তো আমাকে বলেছিলে তুমি আর আমার ফ্যামিলির ক্ষতি করবে না, আমার মম তো আর নেই, এখন কি তুমি আমার বাবার পেছনে পড়ে যাবে? জানি আমার বাবা একটু লোভী আছে, তবে উনি তোমার ক্ষতি কোনোদিনও চায়নি। লু তখন বলে, যাই কিছু হয়ে যাক, আমি তোমার ফ্যামিলিকে বরবাদ করে দেব। ইয়ান তখন নীল ডাউন হয়ে বারবার রিকোয়েস্ট করতে থাকে যাতে তার ফ্যামিলিকে ছেড়ে দেয়।
লু তখন বলে এটা ডিপেন্ড করছে তোমার উপর, তুমি যদি আমার কথা মেনে চলো তাহলে আমি তোমার ফ্যামিলির ক্ষতি করব না। নেক্সট সিনে দেখানো হয় ইয়ান সকলের জন্য খাবার রান্না করেছে। শাওয়া এখানে বলে আমার কেবলই মিসক্যারেজ হয়েছে তাই আমি স্যুপ খাবো। লু তখন ইয়ানকে বলে তাড়াতাড়ি স্যুপ তৈরি করে আনো। তারপর মেয়েটকে ডেকে বলে এই খাবারগুলো একদমই টেস্টি হয়নি, যাও এগুলো সব ডগকে দিয়ে দাও। ইয়ান তো এটা শুনে খুবই কষ্ট পায়। সেক্রেটারি এবার লুকে এসে বলে শ্যান ফ্যামিলির অবস্থা খুবই খারাপ। লু তখন বলে ওই ফ্যামিলি এটা ডিজার্ভ করে। এদিকে ইয়ান যখন বসেছিল তখন শাওয়া এসে বলে আমি এখনো রিকভারি হয়ে গেছি, তাই আমি এখন লুকে বিয়ে করতে পারবো, তোমার এখন লুকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত। ইয়ান তখন বলে তুমি তো অনেক কিছুই করেছো, তবে মিস্টার লু তো আমাকে ডিভোর্স দিচ্ছেই না, তুমি অ্যাকচুয়ালি একজন মিস্ট্রেস আর মিস্ট্রেসই থাকবে। শাওয়া এটা শুনে রেগে বলে তুমি একটা টয় যেটা নিয়ে কিনা মিস্টার লু প্লে করে। ইয়ান এটা শুনে রেগে তাকে একটা স্ল্যাপ মারে। শাওয়া বুঝতে পারে হয়তো মিস্টার লু আসছে, তাই সে অ্যাক্টিং করে বলে জানি তুমি প্রেসিডেন্ট লুকে ভালোবাসো না, তবে সে তো তোমার হাজবেন্ড, তাই তোমার তার একটু কেয়ার করা উচিত। তারপর সে একা একাই পড়ে যায়। লু এটা দেখে ভাবে ইয়ান হয়তো তাকে ধাক্কা দিয়েছে, আর শাওয়াও তো ইয়ানের নামে নালিশ দিতে থাকে। লু তখন ইয়ানের গলা ধরে বলে তুমি আবারও শাওয়াকে হার্ট করার ট্রাই করেছো। তারপর তাকে ফোর্স করে বেডে এনে তার সঙ্গে ইন্টিমেট হওয়ার ট্রাই করে, আর তাকে তো বারবার অ্যাবর্শন করার কথাও বলছিল। ইয়ান তখন রেগে তার মাথায় হিট করে। লু তখন বলতে থাকে তুমি অ্যানাদার ম্যানের জন্য আমাকে হিট করলে, এটার ফল তো তোমাকে পেতেই হবে। নেক্সট সিনে গ্র্যান্ডপাদের সঙ্গে দেখা করতে আসে। গ্র্যান্ডপা যখন শাওয়াকে এদের বাসায় দেখে তখন খুবই রেগে যায়। উনি তো এখানে শাওয়াকে অনেক অপমানও করে। লু তখন শাওয়াকে এখনকার মতো এখান থেকে যেতে বলে। এগুলোর পরে লু গ্র্যান্ডপাকে বলে শাওয়া ওই দিন নিজের বডির সাথে আমাকে হেল্প করেছিল, আমি কিভাবে তাকে ছেড়ে দিতে পারি। গ্র্যান্ডপাতে স্যুপ থাকলে লু এখান থেকে চলে যায়। গ্র্যান্ডপা তখন ইয়ানকে বলে তুমি চাইলেই তোমাদের রিলেশনটা অনেক ভালো হবে, আর তোমাকে এটা ট্রাই করতে হবে। এদিকে লু শাওয়ার সঙ্গে দেখা করতে আসে। শাওয়া তখন বলে চলো আমরা রুমে যাই। লু তখন বলে আমাদের এখনো ডিভোর্স হয়নি, তাই আমাদের এত ক্লোজ হওয়া সুইটেবল হবে না। এটা বলেই সে ওইখান থেকে বের হয়ে যায়। শাওয়া এবার উকে ফোন করে বলে আমাদের প্ল্যান স্টার্ট করো। নেক্সট সিনে সেক্রেটারি লুয়ের কাছে এসে বলে ওই দিন নাইটে হয়তো আপনার ওয়াইফই আপনার সঙ্গে ছিল। লু তখন রেগে বলে আমি এভিডেন্স দেখতে চাই। এদিকে শাওয়া ইয়ানের কাছে এসে বলে জানো তোমার মম কিভাবে মারা গেছে, আমি ওনার সঙ্গে দেখা করেছিলাম, তারপর ওনাকে অনেক কিছুই বলেছি, আর ওইগুলো সহ্য করতে না পেরেই উনি নিজেকে শেষ করে দিয়েছে। ইয়ান তো এগুলো শোনার পর প্রচন্ড রেগে যায়, তাই সে তার সঙ্গে ফাইট করতে শুরু করে। দুজনের ফাইটের মধ্যে ইয়ান হঠাৎ পড়ে যায়, ফলে তার পেটে পেইন হতে শুরু করে। লু তখন ওইখানে এসে তাড়াতাড়ি ইয়ানকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে লু ইয়ানকে বলে আমি তোমার মমের ইনভেস্টিগেশন করাবো। ইয়ান যেহেতু রেগেছিল তাই সে বলে বের হয়ে যাও। লু তখন চুপচাপ বের হয়ে যায়। তখন ইয়ানের কেবিনে ডক্টর সেজে একজন এসে তার মেডিসিনে কিছু একটা মিশিয়ে দেয়। ইয়ান তো তখন চিল্লাতে শুরু করে। ছেলেটি তখন তার মুখ ধরে ফেলে। লু কিন্তু তার শব্দ পেয়ে তাড়াতাড়ি ভিতরে আসে, তবে এতক্ষণে ইয়ানের শরীরে অনেকখানি মেডিসিন চলে গেছে। সেক্রেটারি এবার লুয়ের কাছে এসে বলে ওই ডক্টরটা ফেক ছিল। লু তখন বলে তুমি তাড়াতাড়ি তাকে ধরো, আর তুমি যদি তাকে ধরতে না পারো তাহলে কাল থেকে আর কাজে আসার দরকার নেই। জিয়ান এবার ওই ডক্টরকে নিয়ে আসে যার কাছে শাওয়া ফেক বার্থমার্ক তৈরি করেছিল। ডক্টর এখানে লুকে সকল সত্যিই বলে দেয়। লু তো সকল সত্য জানার পর পুরো পাগল হয়ে যায়। সে এবার কান্না করতে করতে বলে তাহলে ইয়ানের পেটে যে বেবি আছে সেটা আমারই, আমি কি তাহলে নিজের হাতেই আমার বেবিকে শেষ করে দিলাম। সে তো এখানে প্রচন্ড জোরে জোরে কাঁদতে থাকে। জিয়ান তখন বলে আমি তো আগেই বলেছিলাম তুমি রিগ্রেট ফিল করবে, এখন আর রিগ্রেট ফিল করে কি কাজ, যেটা হবার সেটা অলরেডি হয়ে গেছে। ইয়ান সবসময় তোমাকে রেসপেক্ট করতো আর তোমাকে কোনোদিনও ঠকায়ওনি, আর তো আর সে তো তোমাকে মনে মনে ভালোবাসতেও শুরু করেছিল, তবে তুমি অনেক রুড ছিলে তাই তার ভালোবাসাটাকে দেখতে পাওনি। ডক্টর এবার বের হলে লু জিজ্ঞেস করে ইয়ানের কি অবস্থা। ডক্টর তখন বলে সে কোমায় চলে গেছে, জানি না কবে তার জ্ঞান ফিরবে। লু এবার তার লোকদের দিয়ে শাওয়াকে তার কেবিনে আনায়, তারপর তাকে সেই লেভেলের টর্চার করে। লু এখানে আস্তে আস্তে সকল সত্যই জানতে পারে, যেমন সে প্রেগনেন্ট কোনোদিনও ছিল না, আর ওই দিন ক্লাব হাউসে যে তাকে টর্চার করছিল ওইটা তার এক্স বয়ফ্রেন্ড। তারা দুজনে প্ল্যান করে ইয়ানকে ফাঁসিয়েছিল যাতে তারা লুয়ের থেকে টাকা নিতে পারে। লু এবার তার লোকদের বলে এদের এমন ব্যবস্থা করবে যাতে কাউকে ঠকানোর কথা চিন্তাও করে না। এগুলোর পরে স্টেপ মাদার লুয়ের কাছে এসে বলে তুমি একজন মিস্ট্রেস রেখেছো,
এর জন্য আমাদের কোম্পানির স্টক প্রাইস অনেকটাই নিচে নেমে গেছে। তুমি এই কোম্পানির প্রেসিডেন্ট হওয়ার আর ডিজার্ভ করো না। এর জন্য আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি তোমাকে এই পদ থেকে বাদ দেওয়া হবে। লু তখন বলে 3 বছর হলো আপনি আমাকে মারার চেষ্টা করছেন, এর সকল প্রমাণই আমার কাছে আছে। আপনার অবস্থা এখন কোথায় হবে জানেন? জেলে। স্টেপ মাদার তো এটা শুনে ভয় পেয়ে যায়। লু তখন তার লোকদের দিয়ে তাদেরকে বের করে দেয়। নেক্সট সিনে ইয়ানকে দেখানো হয় যে এখনো কোমাতেই আছে। জিয়ান চেক করে বলে তার অবস্থার কোনো উন্নতি হয়নি, জানি না এর কবে জ্ঞান ফিরবে। এইভাবে 3 মাস চলে যায়। লু তখন ইয়ানের হাত ধরে বলে আমি তোমার জন্য ওয়েট করছি, প্লিজ তুমি উঠে যাও। আমি জানি আমি তোমার সঙ্গে অনেক খারাপ করেছি, তবে আমার মনেও তোমার জন্য ফিলিং ছিল। আর তুমি জানো তোমার পেটে এখন আমাদের বেবি বেঁচে আছে, তাদের তো তোমাকে কেয়ার করতে হবে, তাই তুমি প্লিজ উঠে যাও। গ্র্যান্ডপা তখন এসে লুকে ইয়ানের ছোটবেলার পিক দেয়। লু যখনই পিকগুলো দেখে তখনই তো সে তাকে চিনতে পেরে যায়, কারণ ছোটবেলাতে এই মেয়ে তো তাকে বাঁচিয়েছিল, আর ওই জেড পেন্ডেন্টটা সেই তো তাকে দিয়েছিল। তার মানে ইয়ানি সেই মেয়ে যে তাকে বারবার সেভ করেছে, আর সে এটা বুঝতেও পারেনি। ইয়ানের তখন আস্তে আস্তে জ্ঞান ফিরে। সে এবার বলতে থাকে তুমি এত জোরে জোরে কেন কথা বলছো? লু তখন খুশি হয়ে বলে তুমি উঠেছো, আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। আমি সারা জীবন এইভাবেই জোরে জোরে তোমার সঙ্গে কথা বলতে চাই, আর তোমাকে আরামে কোনোদিনও ঘুমাতে দেব না। দুজন এবার একটা সুইট কিস করে, আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। তবে এন্ডিংটা কিন্তু আমার ভালো লাগেনি। আপনাদেরও কি তাই? কী কারণে ভালো লাগেনি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলেও জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।